আজ 15 দিন পর ঢাকা থেকে বাড়িতে এসে দেখি বাড়ির ভিতরের অনেক আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরমার যেখানে সেখানে পড়ে আছে। মায়ের কাছে জানতে চাইলে মা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, শুধু নীরবে চোখের জল ফেলছে। এমনকি বাবার কাছে জানতে চাইলেও বাবাও কিছু না বলে চুপচাপ চেয়ারেই বসে রয়েছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার স্ত্রী নিশা ব্যাগপত্র গুছিয়ে আমার কাছে এসে চিৎকার করে বলল, আমি আর এই বাড়িতে তোমার মা বাবার সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে এক্ষুনি সব কিছু ত্যাগ করে আমার সাথে চল। সেই মুহূর্তে যেন আমি কিছুই বলতে পারছিলাম না। একবার মা বাবার দিকে তাকাচ্ছি আর একবার নিশার দিকে তাকাচ্ছি। যদি তুই আমাদের কোনো রকম আটকানোর চেষ্টা করিস তাহলে তোর বাপের সাথে আমি জিনা করব। মা বাধা দিতে আসলে যখন নিশা আমাকে এইরূপ কথা শোনায়, তখন কোনো যেন আমার চুপচাপ এক শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিলাম। সেদিন আমি যেন সম্পূর্ণ বোবা হয়ে গিয়েছিলাম, কারো হাতের যেন রশি ধরে নাচানো পুতুল হয়ে গিয়েছিলাম। মা অনেকবার আমার দিকে তাকিয়েও যখন দেখলো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই বলছিলাম না, তখন আমার মা ধপাস করে ফ্লোরে বসে পড়ল। যাওয়ার আগে আমার মা অশ্রু ভেজা কণ্ঠে অনেকবার বলেছিল, যাস না সাদিয়ার, আমাদের ছেড়ে যাস না। তোকে খুব কষ্ট করে বড় করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি। নিজের সুখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে শুধুমাত্র তোর সুখের কথা ভেবেছি। রাত দিন অক্লান্তিক পরিশ্রম করে সেলাই মেশিন চালিয়ে তোকে খাইয়ে পরিয়ে আজ এত বড় করেছি। আজ তুই 2 দিনের কোনো নারীর মোহে পড়ে নিজের জন্মদাতা পিতামাতাকে এভাবে খুব সহজে ত্যাগ করে চলে যাচ্ছিস। বাবা, এই মায়ের বুক খালি করে চলে যাস না। সেদিন যখন মায়ের কোনো কথাই আমার কান পর্যন্ত আসছিল না, সেদিনকার মতো মাকে আর কখনো কাঁদতে দেখিনি। সেদিন মায়ের সাথে বাবাও প্রচুর কেঁদেছিল। তারপরেও তাদের কান্না ভেজা মুখগুলো দেখেও না দেখার ভান করে এক বিশ্বধারী কালনাগিনীর হাত ধরেছিলাম, যে কিনা মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে সুযোগ বুঝে দংশন করে চলে গেল নতুন ঠিকানায়। আজ কেন জানি বারবার মা বাবার সেই কান্না ভেজা মুখগুলোর চোখের সামনে ভেসে উঠেছে। অন্তরটা বারবার কেঁপে উঠেছে, বুকটা শুধু ধরফর ধরফর করছে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে। চোখের জল আর না আটকিয়ে সব বাধা খুলে দিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লাম। কেন যে সেদিন নিজের মায়ের কথা শুনলাম না, বড্ড আফসোস হচ্ছে সেই দিনটার প্রতি। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন মা বাবা তার সন্তানের কখনোই খারাপ চাইবে না। পরের দিন পাশের বাসা নিজাম ভাই যখন আমাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে আসে, তখন কয়েক মুহূর্তের জন্য তিনি যেন থমকে গিয়েছিলেন। আমাকে রক্তাক্ত এই অবস্থায় দেখে তিনি দ্রুত হাসপাতালে নিয়ে আসে। যখন আমি সেন্স ফিরে পাই, তখন নিজাম ভাই ঠিক কি হয়েছিল সেটা জিজ্ঞেস করলে আমি কিছুক্ষণ চুপ করে থেকে ভেজা কণ্ঠে কিছু না লুকিয়ে নিজাম ভাইকে সব কিছু ভেঙে ভেঙে খুলে বলি। আমার বলা সব কথাগুলো শুনে নিজাম ভাই আমার থেকে কিছুটা দূরে গিয়ে কঠোরভাবে বললেন, দুনিয়াতে সবচেয়ে বড় যোদ্ধা কে জানো? সে হলো মা। আর তুমি সেই মাকেই কষ্ট দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবেছো। এটা হওয়ারই ছিল। তোমাকে আমি অনেকবার বলেছিলাম, তোমার স্ত্রীকে আমি একবার না বহুবার রোগা করে ভরসা একটা ছেলের সাথে আবাসিক হোটেলের সামনে দেখেছি। তো তুমি বউ পাগল আমার কথাগুলো তার ছেলের সাথে উড়িয়ে দিয়েছিলে। ভুল করেছো, খুব বড় ভুল করেছো। নিজের মা বাবাকে কষ্ট দিয়েছো তুমি। জানি না তোমার এই ভুলের ক্ষমা কি হয় কি না হয়, তারপরেও নিজের মা বাবার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিও। পৃথিবীতে সবচেয়ে আপন ও কাছের মানুষ হচ্ছে মা বাবা। তারা অত্যন্ত দয়ালু হয়ে থাকে। সন্তান যতই ভুল করুক না কেন, নিজের ভুল বুঝতে পেরে যদি একবার মন থেকে ক্ষমা চাও, তাহলে দেখবে ক্ষমা পেয়ে যাবে। নিজাম ভাইয়ের কথাগুলো শুনে চুপচাপ শুনছিলাম। বলার মতো কোনো কিছুই যেন আমি খুঁজে পাচ্ছিলাম না। 2 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলাম আমি। বাসায় এসে কঠোর সিদ্ধান্ত নিলাম, কাল অফিস থেকে বসের কাছ থেকে কিছু ছুটি নিয়ে আপন ঠিকানায় চলে যাব। যে করেই হোক সর্বপ্রথম আমার মা বাবাকে পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে। না জানি এখন আমার মা বাবা কেমন আছে, কি করছে, কোন অবস্থায় আছে, কি করেই বা পেটের ক্ষুধা নিবারণ করছে। পরের দিন সকাল সকাল অফিসে চলে গেলাম। অফিসে এসেই প্রথম বসের কেবিনে গিয়ে তার কাছ থেকে ছুটি চাইলে তিনি সামান্য একটু মুচকি হাসি দিয়ে আমার সামনে একটা ফাইল এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, দেখো শাহরিয়ার, কাল একটা বড় মিটিং আছে, তাই এই ফাইলটা তোমাকে কমপ্লিট করে যথাসময়ে অফিসে আনতে হবে।
এই কাজটা তুমি ছাড়া আর কেউ পারবে না, তাই তোমাকেই দিলাম। কি স্যার? কিন্তু স্যার আমার ছুটি। আহা, ছুটি নিয়ে কোনো চিন্তা করিও না। কাল ফাইলটা কমপ্লিট করে অফিসে নিয়ে আসলেই যত দিন যাচ্ছে তত দিনের জন্য তোমার ছুটি। আর হ্যাঁ, ফাইলটা খুব গুরুত্বপূর্ণ, কমপ্লিট করে সাবধানে নিয়ে আসবেন। অতপর আমি ফাইলটা নিয়ে নিজের ডেস্কে এসে কিছুটা কমপ্লিট করে রাখলাম, যাতে বাসায় গিয়ে তাড়াতাড়ি ম্যাটার ক্লোজ করতে পারি। অফিস ছুটি হওয়ার পর বাসায় এসে ফাইলটা পেছনে ব্যয় করতে শুরু করলাম। অবশেষে ফাইলটা কমপ্লিট করে কিছু হালকা পাতলা খাবার খেয়ে শুয়ে পড়লাম। ভাবতেই কেমন যেন গাটা শিরশির করে উঠছে। কষ্ট, বেদনা, যন্ত্রণা যেন বুকটা আমার ফেরে যাচ্ছে। কাল কত দিন পর নিজের আপন পরিবারের কাছে যাব, তারা কি আমাকে ক্ষমা করবে? আমি যে ভুল করেছি সে ভুল তো আর কখনো ক্ষমা হয় না। আজ রাতটা যেন কিছুতেই শেষ হতে চাইছে না। মাঝরাতে বারবার এটা ভেবে ঘুমের ঘোরে কেঁদে উঠি। মা বাবা কি তাদের এই অযোগ্য সন্তানকে কি ক্ষমা করবে? রাত পেরিয়ে দিনের আলো ফুটে উঠল। সারা রাত ঘুম আসেনি আমার এই দুই নয়নে, এটা ভেবে যে আমি কি সত্যিই ক্ষমা পাবো। সকালে নাস্তা না করেই বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আজ এতটাই তাড়াহুড়ো করেছিলাম যে নিজাম ভাইকেও ডাকতে ভুলে গিয়েছি। বারবার হাতে থাকা ঘড়িটার দিকে তাকাই সময় দেখছি। কখন অফিসে পৌঁছে ফাইলটা বসের হাতে তুলে দিয়ে নিজের আপন ঠিকানার উদ্দেশ্যে রওনা দিব। অফিসের প্রায় কাছাকাছি চলে এসেছি। হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আমার হাত ধরে ফাইলটা কেড়ে নিয়ে চলে যায়। দেখে মনে হচ্ছে 14 বা 15 বছরের কোনো ছেলে হবে। আমি আর কিছু না ভেবে ছেলেটাকে ধাওয়া করতে থাকি। দুঃখের বিষয় এটা যে আমি ছেলেটিকে ধরতে পারলাম না। ছেলেটা কোথা থেকে কোথায় যে চলে গেল যা আমার খেয়ালের বাইরে। ভাবার বিষয় হচ্ছে ছেলেটাকে কি তার উদ্দেশ্যের এমনিতেই 14 বা 15 বছরের ছেলে এই ফাইলটা দিয়ে ঠিক কি করবে। বস তো বলেছিল ফাইলটা খুব গুরুত্বপূর্ণ, সাবধানে নিয়ে আসতে। যখন আমি বসকে কি বা জবাব দিব, মাথার ভিতরে কিছুই ঢুকছে না। কেমনে কি করব। হঠাৎ কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পেছনে ফিরতেই দেখলাম নিজাম ভাই। কি হয়েছে শাহরিয়ার? আজ আমাকে ডাকো দিয়ে না, আর অফিসে না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক কি করছো? নাজিম ভাই, এখন এত কিছু বলার সময় নেই। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। হুট করে একটা 14-15 বছরের ছেলে এসে আমার হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এখন কি করব? কি বলছো শাহরিয়ার এসব? ছেলেটি দেখতে কেমন? তার চেহারা কি দেখেছো? না, ছেলেটির চেহারা ঠিক করে দেখতে পাইনি। হঠাৎ করে এলো আর ফাইল নিয়ে নিমিষেই যেন উধাও হয়ে গেল। অতপর অনেক খোঁজাখুঁজি পর যখন আর ছেলেটিকে খুঁজে পেলাম না, তখন নিরুপায় ও বাধ্য হয়ে আমি আর নিজাম ভাই অফিসে চলে আসলাম। অফিসে আসার সাথে সাথে বস আমার কাছে ফাইলটা চাইলে আমি কিছুক্ষণ চুপ থেকে যখন বললাম ফাইলটা আমার কাছে নেই, হঠাৎ একটা 14-15 বছরের ছেলে এসে ফাইলটা নিয়ে চলে গেছে। তখন সবার সামনে অফিসের বস ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারল। অফিসের সবাই যেন স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটা 14 থেকে 15 বছরের পুচকে ছেলে এসে এমনি ফাইলটা তোমার কাছ থেকে নিয়ে চলে গেল। বড়ই হাস্যকর একটা বিষয় শাহরিয়ার। আর 1 ঘন্টা পর মিটিং শুরু হবে। সেখানে যদি ফাইলটা না পৌঁছায় তাহলে বিরাট বড় ক্ষতি হবে কোম্পানির। আমার মনে হচ্ছে তুমি নিজেই ফাইলটা কোথাও গুম করে এখন মিথ্যা নাটক সাজাচ্ছ। সত্যি করে বলো শাহরিয়ার, ফাইলটা কোথায়? বারবার সত্যিটা বলার পরেও সেদিন আমার অফিসের বস আমার কথা শোনেননি। এমনকি নিজাম ভাই বসকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরও কোনো লাভ হয়নি। ফাইলটা মিটিংয়ে না পৌঁছালে কোম্পানি অনেক বড় মানের লস শিকার হয়, যার দ্বারাই সম্পূর্ণ আমাদের উপর এসে পড়ে। আমাকে চাকরি থেকে বহিষ্কার করা সহ আমার নামে মামলা করা হয়। পরিশেষে 1 বছরের জন্য জেল হয়। অন্ধকার এক জেলখানায় পড়ে আছি, নাই কোনো খোঁজ। প্রায় 6 মাস হতে চলত আমার অবস্থা দিন দিন যেন গুরুতর হয়ে উঠেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন আমার মৃত্যু দেখতে পাচ্ছি। শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, নিঃশ্বাস যেন বারবার থমকে যেতে চাচ্ছে। আজ শুধু মনে পড়ছে সে দিনগুলোর কথা, যখন আমার জ্বর হতো তখন আমার মুখে আলাদা একটা কষ্ট ফুটে উঠত। যখন আমার জ্বর হতো তখন মায়ের নিদ্রা যেন কোথাও হারিয়ে যেত। সারা রাত জেগে আমার মাথায় জলপট্টি দিত। কাঁদতে কাঁদতে যেন আমার চোখের অশ্রু শুকিয়ে গেছে। আমার সব সময় কেন জানি মনে হয় আমি আর বাঁচব না। সৃষ্টিকর্তার কাছে কিছু আমার এটাই চাওয়া, মরার আগে যেন আমার মা বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিতে পারি। দেখতে দেখতে আরও 6 মাস পার হয়ে গেল। আজ 1 বছর পর বাইরের আলো দেখতে পেলাম আমি। এই একটা বছরের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় আমি দুকড়ে দুকড়ে মরেছি।
এখন আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য, নিজের মা বাবার কাছে গিয়ে পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেওয়া। হাতে নেই টাকা, চাকরিতেও সেই কবেই চলে গিয়েছে। শেষমেশ নিরুপায় হয়ে নিজাম ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালাম। কিন্তু ভাগ্য যেন আমার কোনো মতেই সহায় হচ্ছিল না। গন্তব্য শুরু করার আগেই নিয়তি যেন আমাকে থমকে দেয়। মাথা ফেটে আমার প্রচুর রক্তপাত হচ্ছে, শরীরে অজস্র যন্ত্রণা, বারবার আমি ছটফট করে উঠছি বস্তির এক ছেলেকে বাঁচাতে গিয়ে। নিজের যান্ত্রিক শক্তি মুখোমুখি হলাম। নিঃশ্বাস যেন আর চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে যাচ্ছে। হাত পায়ে নড়াচড়ে ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চোখগুলো নিবু নিবু ভার। রাস্তার মাঝে রক্ত অবস্থায় পড়ে আছি। আশেপাশে লোকজনের ভিড় লেগে গেছে। কেউ কেউ দৌড়ে এসে ভিড়ে অংশগ্রহণ করছে। আর হঠাৎ ভিড় ঠেলে একজনকে সামনে আসতে দেখতে পেলাম, আর সে হলো নিজাম ভাই। তারপর আর কিছু মনে নেই। বাঁচার আশা যেন আমি চিরদিনের হারিয়ে ফেলেছিলাম। তারপরও সৃষ্টিকর্তা আমাকে মৃত্যুর কুল থেকে ফিরিয়ে এনে জীবন দান করেন। হাসপাতালের বেডে শুয়ে আছি, মনটা শুধু ছটফট করছে কখন মা বাবাকে দেখার জন্য আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। প্রতিনিয়ত চোখের জন্য আজ আমার কষ্টের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। পাশেই বসে রয়েছেন নিজাম ভাই। আর তখনই একটা ছেলে দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে হঠাৎ ছেলেটির এমন কাণ্ড দেখে আমি আর নিজাম ভাই দুইজনই চমকে উঠি। আমার স্পষ্ট মনে আছে এই ছেলেটিকেই আমি বাঁচিয়েছিলাম, কিন্তু তাই বলে এভাবে পা ধরে কান্না করবে? এই ছেলে পা ছাড়ো, এভাবে পা ধরে কান্না করার কোনো মানে হয়? না ভাইজান, আমাকে আপনারা পা জড়িয়ে ধরে কাঁদতে দিন। আমি সেই ছেলে যার জন্য আপনাকে 1 বছর জেল খাটতে হয়েছে। কি বলছো এসব? ঠিকই বলছি ভাইজান, আমাকে ভুল বুঝবেন না। বিশ্বাস করেন, আমার মায়ের খুব অসুখ ছিল। মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। সময় মতো অপারেশন না করালে আমার মা মারা যেত। তাই বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হয়েছে। ছেলেটার কথাগুলো শুনে আমি জিজ্ঞেস করলাম, কে তোমাকে কাজটা করতে বলেছিল? তারপর ছেলেটা যা বলল তা শুনে আমি যেন খুবই অবাক হই। ছেলেটা বলল, আমাকে আপনার অফিসের বসই এই কাজ করতে বলেছিল। কিন্তু আমার সাথেই কেন? তুমি কি কিছু জানো সে কেন এমন করেছে? না, ঠিক না ভাইজান, তবে তাকে একজনের সাথে কথা বলতে দেখেছি। সম্ভবত ওনার মেয়ে হবে। এবার যেন সব রহস্যের জট খুলতে শুরু করলো। এবার খুব সহজেই বুঝতে পারলাম এই সব নীলিমার কাজ। নীলিমা হলো আমার অফিসের বসের মেয়ে, যে কিনা প্রায় সময় বাজে বাজে পোশাক পরে অফিসে আসতো আর আমাকে বাজে প্রস্তাব দিত, আমার সাথে সম্পর্ক করতে চাইতো। এমনকি আমি অনেকবার বিষয়ে প্রস্তাবও দিয়েছিলাম যা আমি রিজেক্ট করে দিই। স্পষ্ট বলেছিলাম আমাকে আর বিরক্ত না করতে। তারপরেও যখন থামছিলাম না, তখন বাধ্য হয়ে একটা থাপ্পড় মেরেছিলাম নীলিমাকে। কিন্তু থাপ্পড়ের প্রতিবাদ দিতে আমাকে এভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছিল। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। চুপচাপ নিজাম ভাইয়ের দিকে তাকিয়ে আছি, এটা দেখার জন্য যে নিজাম ভাই এখন ঠিক কী পরামর্শ দেন। অতঃপর নিজাম ভাই মুচকি হেসে বললেন, চিন্তার কোনো কারণ নেই শাহরিয়ার। অফিসের বস তার উপযুক্ত শাস্তি পেয়েছে। তুমি জেলে যাওয়ার পর সত্যি সত্যি কোম্পানি অনেক বড় এক লোকসানের শিকার হয়। যে লোকসানে তিনি যেন ধ্বংস হয়ে গেছেন। ব্যাংকেও অনেক লোন ছিল, পরিশেষে তার সবকিছু নিলামে উঠে যায়। তিনি এখন রাস্তার এক ভিখিরি মাত্র। তুমি যখন জেল থেকে বেরিয়েছিলে তখন তিনি মাদক, ড্রাগস পাচার করার অপরাধে পুলিশের হাত ধরা পড়ে। যখন তুমি টাকা চাইতে আমার বাসায় এসেছিলে তখনই তোমাকে সবটা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন এতটাই তাড়াহুড়ো ছিলে যে আমার কোনো কথাই শুনছিলে না। যাই হোক, নিজাম ভাইয়ের কথাগুলো শুনে কিছুটা ভালো লাগলো। যতই হোক পাপের ফল তো পেয়েছি। ঠিক আমার মতো ভিতরটা এখন পুড়ে যাচ্ছে। কষ্টে মা বাবার কাছে গিয়ে বলবো, মা তোমার এই স্বার্থপর সন্তানকে ক্ষমা করে দিও বাবা, তোমার এই অযোগ্য সন্তানকে ক্ষমা করে দাও। আজ 15 দিন পর মোটামুটি সুস্থ হয়ে নিজাম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে আবার পা বাড়ালাম। গন্তব্যের নিকটে যতই আসছি মনের ভিতরে কষ্ট, যন্ত্রণা, বেদনাগুলো ততই বাড়ছে। অবশেষে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। রাত প্রায় আনুমানিক 10 বা 11টা হবে। হাত থরথর করে কাঁপছে, চোখের কোণে থেকে মুষলধারে অশ্রু নামতে শুরু করে দিয়েছে। কিছুতেই দরজার কড়া নাড়ার সাহসটুকু পাচ্ছি না। দক্ষিণ দিক দিয়ে বাতাস বয়ে আসছে। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। চাঁদটাও মেঘের ঘিরে হারিয়ে গিয়েছে। হয়তো আর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হবে। আর কিছু না ভেবে পরিশেষে যখন দরজায় কড়া নাড়তে যাব তখনই যেন আমি থমকে যাই।
হঠাৎ আমার ডান পাশ থেকে কে যেন বলল, কাকে খুঁজছিস? দরজায় তো তালা দেয়া। ওই সত্যিই তো, দরজায় তালা ঝোলানো। এতক্ষণ হয়তো তেমন একটা খেয়াল করিনি, কিন্তু মা বাবা কোথায়? তারা কি এখান থেকে চলে গিয়েছে? কিন্তু চলে গিয়েই বা যাবে কোথায়? আচ্ছা, আপনি কে? আপনি কি জানেন আমার মা বাবা কোথায়? আপনার কণ্ঠটা কেন যেন খুব চেনা চেনা লাগছে। অন্ধকারে লোকটিকে ঠিক করে দেখতেও পাচ্ছি না, তাই মোবাইলের লাইটটা জ্বালাতেই ভয়ে গাটা যেন শিরশির করে উঠল। কারণ ডান পাশে নিজের মা বাবাকে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। আর তাদের চোখগুলোও যেন স্বাভাবিক লাগছিল না, তাদের চোখগুলো অগ্নিপিণ্ডের মতো লাল হয়ে রয়েছে। এই, তোমরা কি পড়েছো? আর বাবা, তুমি হাঁটতে কি করে পারছো? বাবা আমার হাত টেনে ধরে কোথায় যেন নিয়ে আসলো। অন্ধকারে হলেও খুব সহজেই বুঝতে পারছি এটা কবরস্থান। কিন্তু বাবা আমাকে কবরস্থানে কেন নিয়ে আসলো? যদিও বা হয় এত রাতে? বাবা মায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম বাবা মা উভয় কিছুক্ষণ হাসছে, আবার কিছুক্ষণ কাঁদছে। হঠাৎ তারা উভয় একসাথে বলল, অনেক বেশি দেরি করে ফেলেছিস বাবা। সামনে যে দুটো কবর দেখতে পাচ্ছিস, জানিস সে কবর দুটো কার? স্বয়ং আমাদের। মা বাবার কথাগুলো শুনে আমার মাথা যেন ঝিমঝিম করছে। কি বলছে এগুলো তারা? তার মানে আমি আর ক্ষমা পাবো না? মা বাবা, দয়া করে তোমাদের এই পাপী ছেলেকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো মা, বিশ্বাস করো। বাবা, আজ আমি অনুতপ্ত। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও। তোর কখনো আমরা খারাপ চাইনি, আজও চাইব না। বিদায় খোকা আমার, ভালো থাকিস। এই মিছে দুনিয়ার মিছে মায়ের পিছনে আমরা চলে যাচ্ছি শান্তির ঠিকানায়, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট। কথাগুলো বলেই মা বাবা উভয় যেন নিমেষেই চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমার গলার স্বর যেন সেই মুহূর্তেই পরিপূর্ণ বন্ধ হয়ে গেছিল। চিৎকার করে তখন বলতেও পারিনি। মা বাবা, যেও না। আমাকে এই কষ্টের পৃথিবীতে একা করে দিয়ে আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। তোমরা ছাড়া আমি কি করে ভালো থাকি? যেও না মা, যেও না বাবা। প্রচণ্ড বাতাস বইছে, সাথে বজ্রপাত ও হঠাৎ মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। কষ্টে বুকে আমার ফেটে যাচ্ছে, অন্তরটা ছটফট করছে। চিৎকার দিতে দিতে মাটিতে হামাগুড়ি খেয়ে কান্না করে যাচ্ছি। হয়তো এই কান্না আর অতি সহজে থামবে না। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে চোখের সামনে থেকে কবরস্থানটা যেন নিমেষেই অদৃশ্য হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারের মাঝে কে যেন আমাকে ডাকছে। হঠাৎ চোখ দুটো মেলে তাকিয়ে দেখি আমি বাসের ভিতরে। বাসের সকল যাত্রী আমার দিকে কেমন কেমন দৃষ্টিতে যেন তাকাচ্ছে। সামনেই বাসের হেলপার চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি বাসের ভিতরে কি করে আসলাম? ও হ্যাঁ, আমি তো ঢাকা থেকে বাসে উঠেছিলাম। তার মানে এতক্ষণ সব স্বপ্ন দেখছিলাম। ওহ, ভাগ্যিস এটা শুধু মাত্র একটা স্বপ্ন ছিল। ভয়ে শরীরটা ঘেমে একাকার। স্বপ্ন হলেও খুব ভয়ানক ছিল। হঠাৎ বাসের হেলপার চিৎকার করে আমাকে বললেন, আপনার জন্য আমাদের কতটা সময় ব্যয় হয়েছে আপনি কি সেটা জানেন? আপনার গন্তব্যস্থানে সে কখন এসে পৌঁছেছে, কিন্তু আপনি ঘুমে এতটাই বিভোর ছিলেন যে ওঠার কোনো নামই গন্ধই ছিল না। সরি, আমাকে ক্ষমা করবেন। আসলে থাক, আর কথা বাড়াতে হবে না, আপনি নামেন। আর একটা কথা মনে রাখবেন, যানবাহনে এতটা ঘুমানো উচিত না। অতঃপর আর কিছু না ভেবে বাস থেকে নেমে সেই চিরচেনা ঘন ঘন সবুজ গাছগাছালিতে ভরা মনোমুগ্ধকর সুন্দর এক গ্রামের মাটিতে পা রাখলাম। ছোট ছোট আকারে পা ফেলে নিজের বাড়ির ঠিকানায় পা বাড়ালাম। আশপাশটা শুনশান, তেমন একটা মানুষের আনাগোনা দেখতে যাচ্ছে না। অবশেষে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। রাত প্রায় আনুমানিক 10টা বা 11টা হবে। হাত থরথর করে কাঁপছে। চোখের কোণ থেকে মুষলধারে অশ্রু নামও শুরু করে দিয়েছে। কিছুতেই দরজায় কড়া নাড়ার সাহসটুকুও পাচ্ছি না। দক্ষিণ দিক দিয়ে বাতাস বয়ে আসছে, আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। চাঁদটাও মেঘেদের ভিড়ে হারিয়ে গিয়েছে। হয়তো আর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হবে। কি আশ্চর্য, সবকিছু যেন স্বপ্নের মতোই হচ্ছে। সঙ্গে সঙ্গে মনের ভিতরে ভয়ের আশঙ্কাটা উদ্ভব হয়ে গেল। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছি, স্বপ্নটা যেন বাস্তবে রূপ না নেয়। একেবারে ডানে বামে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে মোবাইলের লাইটটা জ্বালতেই দেখতে পেলাম দরজায় কোনো তালা ঝোলানো নেই। অতঃপর আর কিছু না ভেবে দরজায় কড়া নাড়ালাম। দরজায় কড়া নাড়ার বেশ কিছুক্ষণ পর দরজা খুললেন আমার মা। মাকে দেখা মাত্রই দরজার সামনেই মায়ের পায়ের নিচে ঝাপটে পড়লাম আর হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লাম। হঠাৎ অপরিচিত কারোর এমন কাণ্ড দেখে মা বেশ খানিকটা অবাক করে পরবর্তীতে যখন তার পায়ের নিচে আমাকে কান্নায় ভেঙে পড়তে দেখে, তখন মায়ের চোখে আমি আমাকে চেয়েও বেশি কষ্ট জল দেখতে পাচ্ছিলাম। অতএব আমার
মায়ের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে আমি মাকে বললাম, মা, তোমার এই অযোগ্য পাপী স্বার্থপর ছেলেকে ক্ষমা করে দাও। তোমার এই পাপী ছেলে যে নিজের ভুল বুঝতে পেরে আজ অনুতপ্ত, ক্ষমা করে দাও আমাকে। দরকার হলে তুমি আমাকে শাস্তি দাও, আমাকে নিজের হাতে মেরে ফেলো মা, আমাকে তুই মেরে ফেলো। আমি আর পাপ মাথায় নিয়ে বেঁচে থাকতে চাই না। আমি পাপী মা, আমি খুব বড় পাপী। আমি এক ছলনাময়ী বেঈমান মেয়ের মায়ায় পড়েছিলাম, যে কিনা মাঝরাতে নিজের সাবেক প্রেমিককে বাসায় ঢুকিয়ে মারধর করে টাকা পয়সা গয়না গাটি সব কিছু নিয়ে চলে যায়। তুমি ঠিক ছিলে মা, কিন্তু আমি বেঈমানটার মোহে পড়ে বুঝতে চাইনি তোমার কথা। আমি ভুল ছিলাম মা, সবচেয়ে ভুল করেছি তোমাদের কষ্ট দিয়ে, যারা আমাকে জন্ম না দিলে কখনো এই পৃথিবীটার আলো দেখতে পেতাম না, যারা আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, আদর স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছে। আমি সেই জন্মদাতা পিতামাতাকেই কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করো মা, নয়তো ভুলের শাস্তিস্বরূপ আমাকে তুমি মেরে ফেলো। তুমি কি জানো, তোমাদের কষ্ট দিয়ে আমিও কখনো সুখে থাকতে পারিনি। প্রতিটা দিন রাত কষ্টে আমি ধুকরে ধুকরে মরেছি। মা, মা গো মা, তুমি এই পাপী ছেলেকে ক্ষমা করে দাও, নয়তো নিজের হাতে আমাকে খুন করে ফেলো। আমি আর বাঁচতে চাই না মা, আমি আর বাঁচতে চাই না। ও মা, তুমি এমন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু তো বলো মা, আর চুপচাপ থেকো না। আমি স্পষ্ট তোমার চোখে জল দেখতে পাচ্ছি। হয় তুমি আমাকে ক্ষমা করো, নয়তো আমাকে নিজের হাতে মৃত্যুর কোলে ঠেলে দাও। সে চুপ কর। কোনো মা কি পারে তার সন্তানকে মৃত্যুর কোলে ঠেলে দিতে? এবার কান্না করা বন্ধ কর বাবা, তোর চোখের জল যে আমি সহ্য করতে পারছি না। মা, আগে তুমি বলো আমাকে ক্ষমা করেছো, না হলে এভাবেই তোমার পায়ের নিচে পড়ে কান্নায় চোখ ভাসিয়ে দিব। এবার থাম বাবা। সন্তান যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তখন কোনো মা কি পারে ক্ষমা না করে সন্তানকে ফিরিয়ে দিতে? আমি দেখে খুব খুশি হলাম, দেরিতে হলেও তুই নিজের ভুল বুঝতে পেরেছিস। আচ্ছা মা, বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না যে। আমি বাবাকে একবার জড়িয়ে ধরতে চাই, বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই। বলো মা, বাবা কোথায়? আমার কথাগুলো শুনে মা কিছুক্ষণ চুপ করে রইল এবং বেশ কিছুক্ষণ পর আমার হাত টেনে ধরে বাড়ি থেকে বের করে কোথায় যেন নিয়ে আসলো। আমি মাকে জিজ্ঞেস করলাম, এটা কোথায় নিয়ে এসেছো? তখন আমার মা যা বললেন তা শুনে আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। মা বলল, সামনে তাকিয়ে দেখ, একটা কবর দেখতে পারবি, আর সেই কবরে তোর জন্মদাতা পিতা চিরনিদ্রায় শায়িত হয়েছেন। মায়ের এমন কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এমনটা হবে যে আমি কখনো ভাবতেও পারিনি। সব কিছু আমার জন্য হয়েছে। আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমার বাঁচার কোনো অধিকার নেই। মা, আজ আমার জন্যই বাবা আর আমাদের মাঝে নেই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা, তুমি আমাকে মেরে ফেলো। এমনটা বলিস না বাবা, তুই ছাড়া এখন কে আছে আমার? তোর প্রতি তোর বাবার কোনো রাগ অভিমান নেই রে। শুধু মৃত্যুর আগে তোকে একটিবারের মতো শেষ দেখে যেতে চেয়েছিল, কিন্তু তার শেষ ইচ্ছেটা যেন অপূর্ণতায় রয়ে গেল। তারপরেও মরণ যন্ত্রণাকালীন তোর বাবা বলে গিয়েছেন, যদি তুই তোর ভুল বুঝতে পেরে কখনো ফিরে আসিস, তাহলে তোকে যেন এই কবরস্থানের সম্মুখে নিয়ে আসি। ওখান থেকেই তোর বাবা দু নয়ন জুড়ে তোকে দেখবে। সঙ্গে সঙ্গে আমি আবার পায়ের নিচে মাটিতে পড়ে গেলাম আর কান্না করতে করতে বললাম, আমাকে ক্ষমা করে দাও মা, আমি পাপী, আমি গুনাহগার, ক্ষমা করে দাও। আর কাঁদিস না শাহরিয়ার, তোর বাবা যে এখন ওই দূর থেকে আমাদের দেখছে। তুই কাঁদলে যে তোর বাবাও কষ্ট পাবে। না মা, আমি আর বাবাকে কষ্ট দিতে চাই না। এই যে দেখো, আমি আর কাঁদছি না। এখন চল, অনেক রাত হয়ে গেছে, আগের থেকে কতটা শুকিয়ে গিয়েছিস তুই। যাওয়ার আগে বারবার কবরের সামনে দাঁড়িয়ে খুব কেঁদেছি আর চিৎকার করে বলেছি, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাসায় আসলে মা আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আজ কতদিন পর মায়ের হাতের খাবার খাচ্ছে। নিমেষেই মনের সব দুঃখ যেন ধুলিয়ে মিশে গেল। হঠাৎ ঘরের এক কোনায় সেই সেলাই মেশিনটা দেখতে পেলাম, যে মেশিন চালিয়ে মা আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছিলেন। কিন্তু তার বদলে আমি মাকে কি দিলাম? শুধু দুঃখ, বেদনা আর যন্ত্রণা।
হয়তো এখনও আমার মা এই সেলাই মেশিনটাই চালিয়ে কোনো মতে ক্ষুধার জ্বালা নিবারণ করছে। নিমেষেই আবার সব কষ্টগুলো ঘুরে আমার বুকেতেই তাদের বসবাস করার স্থানটা বেছে নিল। আজ রাতটা কান্নার চোখে অশ্রুতে ফেলতে ফেলতেই কেটে গেল। পরের দিন যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাকে ফিরে আসার খবর শুনতে পায়, তখন আমাকে বাসায় এসে আমাকে অনেক কথাই শুনিয়ে যায়। আজ প্রায় 2 দিন হতে চলল। এই 2 দিনে মাকে আমি সব কিছু খুলে বলি, আমার সাথে কি কি হয়েছিল। অবশ্য সব আমার কর্মের ফল ছিল। অবশ্য 3য় দিনের মাথায় আমি অনলাইনে চাকরির আবেদন করি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোম্পানি আমাকে ব্যাকগ্রাউন্ড চেক করে পুলিশের খাতায় আমার নাম দেখে রিজেক্ট করে দেয়। বর্তমানে কাউকে চাকরি দিতে গেলে প্রথমে তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। যদি তার ব্যাকগ্রাউন্ড কোনো খুঁত ধরা পড়ে তবে তাকে রিজেক্ট করা হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। স্বাভাবিক ব্যাপারে মুখ কালো করে বাসায় চলে আসলাম। আমার মুখ কালো দেখে মা খুব সহজেই যেন সবকিছু বুঝে গেল। আসলে মায়েরা এমনই হয়, সন্তানের মুখ দেখলেই সবকিছু বুঝে যায়। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করিস না বাবা, যতদিন আমি আছি ততদিন এই সেলাই মেশিন চালিয়েই দুবেলা দুমুঠো খাবারের জোগান দিতে পারবো। তোর কিছু করা লাগবে না। না মা, এ হয় না। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু আর না। দরকার হলে অন্যের খেতে গরুর মতো কামলা খাটবো, তারপর তোমাকে আর এই বয়সে সেলাই মেশিন হাতে তুলতে দিব না। এটা একজন মায়ের কাছে সন্তানের ওয়াদা রইল। অতঃপর বেরিয়ে পড়লাম কোনো ছোটোখাটো কাজের খোঁজে। কিন্তু যখন কোথাও কোনো কাজের সন্ধান পাচ্ছিলাম না, তখন নিরুপায় হয়ে এক অটো মালিকের কাছ থেকে একটা অটো নিয়ে চালাতে লাগলাম। দিন শেষে অটো মালিককে 1000 টাকা দিলেই হবে। সারাদিনে এদিক সেদিক ওদিক করে অটো নিয়ে ছুটছি। জীবনে কখনো অটো চালাই নাই, কিন্তু আজ পরিস্থিতি আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। সারাদিন খাটাখাটনির পর দিন শেষে অটো মালিককে হাতে 1000 টাকা গুঁজে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে মায়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, আজ সারাদিন খাটাখাটনি করে এতটুকুই কামাই করতে পেরেছি। মা নিজের চোখের পানি মুছে বারবার বলছিল এসব বাদ দিতে, কিন্তু আমি তা শুনতে নারাজ। পরদিন সকাল সকাল অটো মালিকের কাছ থেকে অটো নিয়ে বেরিয়ে পড়লাম। দিন শেষে অটো মালিকের হাতে কালকের মতো 1000 টাকা গুঁজে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে মায়ের হাতে কালকের চেয়ে আরো অধিক টাকা তুলে দিলাম। মা আমার আজও অনেক করে বলেছিল আর এসব খাটাখাটি না করতে, কিন্তু আমার একটাই কথা, নিজে না খেয়ে মরবো, তারপরেও মাকে কখনো না খেয়ে থাকতে দিব না। নিজে দুঃখে দুঃখে কষ্ট পেতে পেতে মরবো, কিন্তু তারপরও মাকে কোনো রকম কষ্ট পেতে দিব না। দিন চলে যাচ্ছে সময়ের গতিতে, কিন্তু এখন আমার কোনো উন্নতি হচ্ছে না। তার পরের দিন দিন খেটেই যাচ্ছে। এক মুহূর্তের জন্য যেন আমি থামতে চাচ্ছি না। আজ সকালে যখন অটো নিয়ে যাত্রীর সন্ধানে যাচ্ছিলাম, তখন কিছু একটা থেকে 12 থেকে 13 বছরের 5 জন ছেলেদের কথোপকথন শুনতে পাই। ছেলেগুলো এক একজনের হাত সিগারেট, তারা সিগারেট টানছে আর আমার দিকে ইঙ্গিত করে একের পর একে বলছে, দেখছিস দোস্ত, পড়ালেখা করে কি হয় শেষমেশ, তো অটোই চালাতে হলো। ছেলেগুলোকে একবার সিগারেট টানতে আর একবার আমার দিকে তাকিয়ে হাসছে। বুঝতেই পারছি ছেলেগুলোর সঙ্গে দোস্ত ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছে। আজকাল প্রায় বেশিরভাগ ছেলে মেয়েই উভয় সঙ্গদোষ, বিপথে মা বাবার হাতের বাইরে চলে যাচ্ছে। সারাদিন খাটাখাটনি করে অটো চালিয়ে মায়ের হাতে খাবার খেতে মন প্রাণ যেন জুড়িয়ে গেল। পরদিন সকালে আর অটো চালাতে যেতে পারলাম না, কারণ মায়ের খুব অসুখ। তাই এই মুহূর্তে মায়ের পাশ থেকে সেবা যত্ন করাটাই উত্তম হবে। রাত হলে মায়ের জ্বর আরও বেড়ে গেল। ফার্মেসি থেকে আনা ওষুধও যেন কোনো কাজ হচ্ছিল না। সারা রাত নির্ঘুমে মায়ের কপালে জলপট্টি দিয়ে কোনো ফল পাওয়া যায়নি। সকাল হতেই মাকে নিয়ে গ্রামের সবচেয়ে উন্নত মানের হাসপাতালে যাই। সেখানে গিয়ে জানতে পারি আমার মা ভয়ঙ্কর এক রোগের শিকার হয়েছে। দ্রুত চিকিৎসা না করলে আমার মায়ের মৃত্যু নিশ্চিত। চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা দরকার। 2 দিন পর ঢাকা থেকে একজন নামিদামি মহিলা ডাক্তার এসে চিকিৎসা করবেন। কালকের ভিতরেই হাসপাতালে টাকা জমা দিতে হবে। মায়ের জন্য একটা কেবিন দেয়া হলো। আমি মাকে যখন কেবিনে রেখে চলে যেতে যাব, তখনই আমার মা পেছন থেকে কান্না কান্না কণ্ঠে বললেন, এত টাকা পাবি কোথায় বাবা? শুধু শুধু মিশে চেষ্টা করার কোনো দরকার নেই আর। এমনিতে অপারেশন হলেও আমি বাঁচবই বা আর কদিন। না মা, তোমার কিছু হবে না। তোমার কিছু হতেই দিব না আমি। যে করেই হোক তোমার অপারেশন আমি করিয়েই ছাড়বো। তুমি নিশ্চিন্তে থাকো। কথাটা বলেই আমি হাসপাতাল থেকে বেরিয়ে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি সাহায্যের জন্য, কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। চাচার বাড়িতে গেছি, চাচার পা ধরে কেঁদেছি, তারপরেও তার কাছে সাহায্য নামক জিনিসটা পেলাম না।
বড় মামা, ছোট মামা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার পা ধরে কেঁদেছি। তারপরে হয়তো কারো মায়া হলো না, কেউ সাহায্য করবে জন্য হাত বাড়ালো না। যখন নিজের টাকাওয়ালা আত্মীয় স্বজনদের কাছ থেকেই কোনো রকম সাহায্য পেলাম না, তাহলে পাড়া প্রতিবেশীদের কাছ থেকেই বা কী করে সাহায্য আশা করা যায়? আমাদের বাড়ির সামনে ছোট একটা উঠোন আছে। সেই উঠোনে উদাম গড়াগড়ি করে কাঁদছি, আর কি করেই বা 2 লক্ষ টাকা জোগাড় করে মায়ের চিকিৎসা করব। উঠোনের কিছুটা দূরে অনেক আত্মীয় স্বজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার এমন কাণ্ড চোখ দিয়ে দেখেই যাচ্ছে, কিন্তু তারপরেও কারো বিবেকে একটুও বাড়ত না। ছোটবেলায় থেকেই যখন মায়ের অসুখ হতো, তখন আমি উঠোনে উদম গায়ে গড়াগড়ি করে চিৎকার করে কাঁদতাম, কিন্তু আজও তার ব্যতিক্রম হলো না। বুক ফেটে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। নিয়তি আজ কোন পরিস্থিতির সম্মুখীন করে এনে দাঁড়ালো আমাকে? প্রায় 2 লক্ষ টাকার জন্য শেষমেশ কিনা আবার মা মারা যাবে? না না, আমি বেঁচে থাকতে এমনটা হতে দিব না। নিজের জান প্রাণ বিসর্জন দিয়ে দিব, তারপরও আমার মায়ের কিছু হতে দিব না। পরদিন সকালে হাসপাতাল থেকে বারবার ফোন করছিল আমার টাকা জমা দেওয়ার জন্য, কিন্তু আমি ফোন রিসিভ করিনি, কারণ আমি এখনও টাকা জোগাড় করতে পারিনি। বুকটা প্রতিনিয়ত কষ্টে ফেটে যাচ্ছে। সেদিন যদি আমি আমার মায়ের কথা শুনতাম, তাহলে আজ এইসব কিছুই হতো না। সব কিছুর জন্য আমি একাই দায়ী। রাতে হাসপাতালে গিয়ে মাকে দেখে আবার বাড়িতে চলে আসলাম। আসার আগে হাসপাতাল থেকে বারবার আমাকে বলে দেওয়া হয়েছে কাল রাত 7:30টার মধ্যে সময় আমার মায়ের অপারেশন হবে। যদি কাল সন্ধ্যার আগে হাসপাতালে এসে টাকা না জমা দিতে পারি, তাহলে আমার মায়ের অপারেশন আর হবে না। পরিশেষে আমার মা চিরকালের জন্য পৃথিবী থেকে হারিয়ে যাবে, কিন্তু আমি তা কিছুতেই হতে দিব না। যে করেই হোক আমাকে টাকাগুলো জোগাড় করতে হবে, সময় মতো হাসপাতালে পৌঁছাতে হবে। কিন্তু কি করেই বা আমি টাকাগুলো জোগাড় করব? মাথা কিছুই ঢুকছে না। রাত যখন বাড়ছে, কষ্ট ততই আমাকে ঘিরে ঘিরে ধরছে। চোখে ঘুম নাই, মানে শান্তি নাই। অন্তরটা বারবার কেঁদে ওঠে, বুকটা ফেটে যায়, তাই চোখে জল হয়। কি করব আমি? রাত পেরিয়ে দিনের আলো জানালা দিয়ে আমার চোখে এসে পড়তেই ঘুম নিমেষেই উড়ে যায় আমার। চায়ের একটা দোকানে বসে বসে ভাবছি এখন ঠিক কি করা যায়। হঠাৎ ভাবনায় ব্যাঘ্র ঘটিয়ে চায়ের দোকানের মালিক 1 কাপ চা আমাদেরকে এগিয়ে দিয়ে বললেন, চাটা খেয়ে নাও বাবা, টাকা লাগবে না আমার। এতক্ষণ যাবৎ চায়ের দোকানে বসে আছি, হয়তো দোকানদার চাচা মনে করছেন আমার কাছে টাকা নেই। আসলেও তো আমার কাছে 1 কানা কড়িও নেই। চা খাওয়ার কোনো ইচ্ছেই এক মুহূর্তে আমার নেই। না চাইতেও দোকানদার চাচার মুখের দিকে তাকিয়ে হাত দিয়ে যখন চায়ের কাপটা স্পর্শ করতে যাব, ঠিক সেই সময় চট করে মাথায় একটা আইডিয়া চলে আসলো, আর সেটা হলো কিডনি। হ্যাঁ, ঠিক শুনেছেন। এখন সব শেষে একটাই পথ খোলা আছে, আর সেটা হলো নিজের কিডনি বিক্রি করে মায়ের অপারেশন করানো। অতঃপর চাটা ফেলে রেখেই দৌড় লাগালাম নিজের কিডনি বিক্রি করার জন্য। কিন্তু সেই ঘুরে ফিরে কোনো না কোনো বাধা এসে আমাকে থমকেই দেয়। দৌড়ানোর সময় একটা দামি গাড়ির সাথে আমার হালকা ধাক্কা লাগে, যার ফলে মাথা ফেটে একটু একটু করে রক্তপাতের সৃষ্টি হচ্ছে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই আমার নেই। এবার আর থেমে গেলে আমাকে কিছুতেই চলবে না। আবার উঠে দাঁড়িয়ে যখন দৌড় লাগানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম, ঠিক সেই সময় গাড়ি থেকে একজন মহিলা নেমে এসে পেছন থেকে আমার হাত ধরে টেনে ধরে বললেন, মাথায় কি প্রবলেম আছে তোমার? রাস্তার মাঝে এভাবে কুকুরের মতো কেন দৌড়াচ্ছ? আর একটু হলেই তো কোনো দুর্ঘটনার সৃষ্টি হয়ে যেত। ভাগ্যিস আমার গাড়ির ড্রাইভার সঠিক সময় গাড়ির ব্রেক করেছিল, না হলে কি যে হতো। প্লিজ ম্যাডাম, আমাকে যেতে দিন। এখন আমার অনেক সময় ব্যয় হচ্ছে। আজ প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা আমার জন্য খুবই মূল্যবান। আমাকে আটকেন না, দয়া করে আমাকে যেতে দিন, তাহলে আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে। কি হয়েছে তোমার মায়ের? এখন আমি কিছু বলতে পারবো না, প্লিজ আমাকে যেতে দিন। না বললে আমি তোমাকে যেতে দিব না। আমি কিডনি বিক্রি করতে যাচ্ছি নিজের মায়ের অপারেশনের টাকার জন্য। দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। আগে বলো তোমার মায়ের ঠিক কি হয়েছে, তারপর তোমাকে যেতে দিব। এই মহিলা তো দেখছি নাছোড়বান্দা। অতঃপর বাধ্য হয়ে ওনাকে সব কিছু বললে উনি কিছুটা আশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, কত নম্বর কেবিন? আমি বিরক্তি মুড নিয়ে ওনাকে বললাম, 15 নাম্বার কেবিন। কথাটা বলেই যখন আমি সেখান থেকে চলে আসতে যাব, ঠিক সেই মুহূর্তে উনি যা বললেন তা শুনে আমি থমকে যাই। উনি বললেন, আমি সেই ডাক্তার যে আজ তোমার মায়ের চিকিৎসা করবেন। আমি রাফসি চৌধুরী, তোমার মায়ের চিকিৎসা সম্পূর্ণ বিনা টাকায় করব। কথাগুলো শুনে আমি হাসি মুখে পিছন ফিরেই আমার মুখ আবার ঠিক আগের মতোই কালো হয়ে যায়। তিনি আবার বললেন, তবে একটা শর্ত আছে,
তুমি যদি আমার শর্ত নির্দ্বিধায় সদরে বরণ করে নাও, তবেই আমি তোমার মায়ের সম্পূর্ণ বিনে টাকায় অপারেশন করব। আর এমনিতেও তুমি নিজে টাকা জোগাড় করে আনলেও আমি তোমার মায়ের অপারেশন করব না। তাই তোমার জন্য আমার শর্ত মেনে নেওয়াটাই বেটার হবে। কি শর্ত? আমার মায়ের জন্য আমি সব শর্তে এক কথায় রাজি। আমার মেয়ে নেহানা কয়েক বছরের অতিথি মাত্র এই পৃথিবীতে। ওর ব্রেন ক্যান্সার। বিদেশে অনেকবার চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে শেষ রক্ষা হলো না। সঠিক জানি না ও কতদিন বাঁচবে, তবে যতদিন বাঁচবে ততদিন আমি ওকে সবসময় হাসি খুশি দেখতে চাই। আর তার জন্য তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে, কারণ তুমিই একমাত্র পারো আমার মেয়েকে সুখে রাখতে। যে ছেলে তার মায়ের জন্য এত কিছু করছে, না জানি তার মনটা কত বড় হতে পারে। আজকাল তো বাবা মাকে সন্তানরা চিকিৎসা তো দূরে থাক, ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না। সেখানে তুমি তো তোমার মায়ের চিকিৎসার জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে চাইছো। তাই আমি চাই আমার মেয়েকে তুমি বিয়ে করো। এটা এক মায়ের তোমার কাছে অনুরোধ। এই মুহূর্তে কি বলা উচিত সেই শব্দ যেন আমার মুখ থেকে বেরোচ্ছে না। নিরুপায় হয়ে আমি শর্তে রাজি না হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। অতঃপর আমি ওনাকে হ্যাঁ সম্মতি উত্তর দিয়ে ওনার মুখে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন দ্রুত অদৃশ্য হয়ে যায়। অতএব যথাসময়ে আমার মায়ের অপারেশন হয়। আমার মা যখন সুস্থ হয়ে ওঠে তখন মায়ের সম্মতিতেই আমি আফসানা চৌধুরীর একমাত্র মেয়েকে বিয়ে করি। বিয়ের পরে আমার শাশুড়ি অনেকবার বলেছিলেন আমার কিছুই করা লাগবে না, ঢাকায় তাদের বাড়িতে থাকতে, কিন্তু আমি যখন তাতে না সম্মতি জানাই তারপরেও আমার শাশুড়ি তার ভাইয়ের কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করতে বললেন, কিন্তু আমি তাতেও না সম্মতি জানিয়ে বললাম আমি কারো দয়ায়, কারো করুণার পাত্র হয়ে উপরে উঠতে চাই না। নিজে খেটে খুঁটে রক্ত ঘাম ঝরিয়ে উপরে উঠতে চাই। সেদিন খুব জোর দিয়ে শাশুড়িকে বলেছিলাম, আমার যতই কষ্ট হোক না কেন, আমি আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিব না। আজ প্রায় 1 বছর সম্পূর্ণ হলো। এখন আমি আগের মতো নেই। রাত দিন রক্ত ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজ আমি বিশাল ধনসম্পত্তির মালিক হয়েছি। আজ আমার টাকা আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু নেই আমার স্ত্রীর চিকিৎসা। মাঝে মাঝে খুব ভয় হয়, যদি নিহানা আমাদের ছেড়ে চলে যায় তাহলে কি হবে আমার? ওকে যে আমি আমার হৃদয়ে গেঁথে ফেলেছি। এই 1 বছরে বিভিন্ন বিপদে আপদে পাশে ছিল নিশাদ। 2 বেলা দুমুঠো যা কপালে জুটেছে তাই খেয়েছে, কখনো কোনো সময় রাগ অভিমান করেনি। নিহানাকে বিয়ে করার পর থেকেই আমার মাকে আর কখনো কাঁদতে দেখিনি, দুঃখ পেতে দেখিনি, সর্বদা হাসি খুশিতে থেকেছে। সব সময় একটা জিনিসই ঘুরে ফিরে আমার মাথায় এসে টোকা দেয়, নিহানার মৃত্যু হলে ঠিক কি হবে? অল্পদিনেই যে মেয়েটা সবাইকে কোন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ফেলেছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আজ 1 বছর পর প্রথমবারের মতো নিজের শ্বশুরবাড়ি যাচ্ছি সুখবর নিয়ে, কারণ নিহানা প্রেগনেন্ট। নিহানা আমাকে বারবার বলেছিল সন্তান না নিতে, কারণ সে মারা গেলে আমি যেন অন্য কাউকে বিয়ে করে স্ত্রীর অভাবটা মেটাতে পারি। কিন্তু আমি চাই না আবার কাউকে বিয়ে করে সংসার করতে। আমি চাই নিহানার থেকে পাওয়া শেষ স্মৃতি বুকে জড়িয়ে নিয়েই বেঁচে থাকতে। ঢাকায় প্রচুর জ্যাম লেগে আছে, আর সেই জ্যাম আটকে পড়ে গিয়েছি আমরা। জানি না কখন এই যানজট ক্লিয়ার হবে, আর কখনই বা নিজের শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো পা রাখবো। হঠাৎ আমার চোখের দৃষ্টি গিয়ে পড়লো জানালার বাহিরে কিছু দূর ডাস্টবিন থেকে ফেলে দেওয়া ময়লা খাবার খেতে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটিকে কেন জানি বড্ড চেনা চেনা লাগছে। কে ঠিক চিনতে না পারলেও আমি ঠিক চিনতে পেরেছি, এই সেই ছলনাময়ী বেঈমান মেয়ে নিশা। আহ, কি অবস্থা না হয়েছে! ও পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হয়তো এটাই তার পাপের ফল ছিল। হঠাৎ নিশা আমার দিকে তার চোখ বড় বড় করে তাকানে কিছুক্ষণ পর আমার দিকে এগিয়ে আসতে রইল। হঠাৎ জ্যাম ছেড়ে দেয়, গাড়ি চলছে ফুল স্পিডে। পরিশেষে কোনো এক গাড়ির নিশানায় মৃত্যু নিশ্চিত করে গাড়ি চাপাই নাড়ি ভুঁড়ি বের হয়ে মুখটা থেঁতলে যায় নিশার। তাতে আমার কি এইসব আর পাত্তা দিলাম না। অতবার বিয়ে পরে এই প্রথম শ্বশুরবাড়ি পা রাখলাম। আস্তে আস্তে সময়ের গতিতে যেন দিনগুলো নিমেষেই চলে যাচ্ছে। পরিশেষে সন্তান জন্ম দেওয়ার 2 মাস পর আমার স্ত্রী নিহানা মারা যায়।
নিহানার মৃত্যুতে আমার চেয়েও মা বেশি ভেঙে পড়েছিলেন, কারণ তিনি মেয়ের মতো মাকে পৃথিবীর বুক থেকে হারিয়ে ফেলেছিলেন। গল্প শেষ করার আগে সবাইকে একটা কথাই বলবো, মা বাবাকে কখনো কোনো সময় কেউ কষ্ট দিবেন না। সমাপ্ত।